নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে লাল চুল গল্পের দ্বিতীয় পর্বটি শোনাব। তাহলে চলো দেরি না করে গল্পটা শুরু করা যাক। আমরা প্রথম পর্বে বলেছিলাম, বেনুর মনে হইল সর্বদেহ ফুলিয়া ফাটিয়া এবার বুঝি ঘামের বদলে রক্ত বাহির হইবে। ক্রমাগত বলিতে লাগিল, চালাও, খুব জোরে চালাও গাড়ি। এই পর্যন্তই আমরা প্রথম পর্বে শুনেছিলাম। এরপর থেকে আমরা শুনব। চালক জিজ্ঞাসা করল, কোথায়? যেখানে খুশি, ফাঁকায় গ্রামের দিকে। তীর বেগে গাড়ি ছুটিল। চোখ বুজিয়া চেতনাহীনের মতো বেণুধর পড়িয়া রহিল। সম্মুখে আধার রাত্রি, তার উপর মেঘ করিয়া আরও আধার জমিয়াছে। জনবিরল পথের উপর মিটমিটে কেরোসিনের আলো যেন পেতপুরীর পাহারাদার। একবার চোখ চাহিয়া বাহিরের দিকে তাকাইয়া বেণুধর শিহরিয়া উঠিল। এমন নিবিড় অন্ধকার সে জীবনে দেখে নাই। দুধারের বাড়িগুলির দরজা জানালা বন্ধ। ছোট শহর ইতিমধ্যেই নিশুতি হইয়া উঠিয়াছে। মধ্যে আম কাঁঠালের বড় বড় বাগিচা। সহসা কোথায় কোন দিকে দিয়া উজ্জ্বল হাসির শব্দ ভাসিয়া আসিল। অতি মৃদু অস্পষ্ট কৌতুক চঞ্চল অনেকগুলো কণ্ঠস্বর। বউ দেখিয়া যাও, বউ দেখিয়া যাও গো। আশপাশের সারি সারি ঘুমন্ত বাড়িগুলির ছাদের উপর, আম বাগিচার এখানে সেখানে, ল্যাম্পপোস্টের আবছায়ে নানা বয়সের কত মেয়ে কৌতূহল ভরা চোখে ভিড় করিয়া বউ দেখিতে দাঁড়াইয়া আছে। তারপর গাড়ির মধ্যে দৃষ্টি ফিরাইয়া এক পলকে যেন তাহার গায়ে কাঁটা দিয়া উঠিল। বধূ তাহার পাশে রহিয়াছে। সত্যই একটা বউ মানুষ। ঘোমটার মধ্যে জড়সড় হইয়া মাথা নোয়াইয়া একেবারে গদির সঙ্গে মিশিয়া বসিয়া আছে। গায়ে ছোঁয়া লাগিলে যেন সে লজ্জায় মরিয়া যাইবে। তারপর খেয়াল হইল সে তার পরিত্যক্ত জামা চাদরের বোঝা। মানবী নয়। এই গাড়িতেই মেয়েটিকে হাসপাতালে লইয়া চলিয়াছি। সে বসিয়া নাই। তার দেহের দু এক ফোঁটা রক্ত হয়তো গাড়ির গদিতে লাগিয়া থাকিতে পারে। শহর ছাড়িয়া নদীর ধারে ধারে গাড়ি ক্রমে মাঠের মধ্যে আসিল। হেডলাইট জ্বালিয়া গাড়ি ছুটিতেছে। চারিদিকে নিঃশব্দতাকে পিষিয়া ভাঙিয়া চুরিয়া খোয়া তোলা রাস্তার উপর চাকার পেছনে কর্কশ সকরুণ আর্তনাদ উঠিতেছে। একটি পল্লী কিশোরীর এই দিনকার সকল সাধ বাসনা বেণুধরের বুকের মধ্যে কাঁদিয়া বেড়াইতে লাগিল। চাকর সামনে এসে যেন বুক পাতিয়া দিয়াছে। বাহিরে ঘন তিমিরাচ্ছন্ন রাত্রি, জনশূন্য মাঠ, কোনো দিকে আলোর কণিকা নাই। সৃষ্টির আদি যুগের অন্ধকারলিপ্ত নীহারিকা মণ্ডলীর মধ্য দিয়ে বেণুধর যেন বিদ্যুতের গতিতে ছুটিয়া বেড়াইতেছে। আর পাশে পাশে পাল্লা দিয়া ছুটিয়া মরিতেছে নিঃশব্দ চারিণী, মৃত রূপা তার বধূ। লাল বেনারসিতে রূপের রাশি মুড়িয়া লজ্জায় ভাঙিয়া সৎখান হইয়া একখানে
এক কোণে তার বসিবার স্থান ছিল, কিন্তু একটি মুহূর্তের ঘটনার পরে এখন তার স্থান হইয়াছে সীমাহীন আশ্রয়হীন বিপুল শূন্যতায়। রাত্রির অন্ধকার মথিত করিয়া বাতাসের বেগে ফরফর শব্দে তার পরনের কালো কাপড় উড়ে পায়ের আঘাতে জোনাকি ছিটকাইয়া যায়। গতির বেগে সামনে ঝুঁকিয়া পড়া ঘন চুল ভরা মাথাটি, মাথার চারিপাশ দিয়া রক্তের ধারা গড়াইয়া গড়াইয়া সৃষ্টি বহিয়া যায়। এলো চুল ওড়ে, দিগন্তব্যাপী ডগমগে লাল চুল। দুই হাতে মাথা টিপিয়া চোখ বুঝিয়া বেণুধর পড়িয়া রহিল। গাড়ি চলিতে লাগিল। খানিক পরে পথের ধারে এক বটতলায় থামিয়া হাঁটুরে চালার মধ্যে বাঁশের মাচায় অনেকক্ষণ মুখ গুজিয়া পড়িয়া থাকিয়া অবশেষে মন কিছু শান্ত হইলে বাসা বাড়িতে ফিরিয়া আসিল। নীলমাধব প্রভৃতি অনেকক্ষণ আসিয়াছে। বরযাত্রীরা অনেকে মেল ট্রেন ধরিতে সোজা স্টেশনে গিয়াছে। কেবল কয়েকজন মাত্র, যাহারা খুব নিকট আত্মীয়, বৈঠকখানার পাশের ঘরে বালিশ কাঁথা পুটলি বই যা হয় একটা কিছু মাথায় দিয়া যে যার মতো শুইয়া পড়িয়াছে। অনেক রাত্রি। হ্যারিকেনের আলো মিটমিট করিয়া জ্বলিতেছে। আলোর সামনে ঠিক মুখোমুখি নির্বাক নিস্তব্ধ গম্ভীর মুখে বসিয়া নীলমাধব ও শীতল ঘটক। বেণুকে দেখিয়া নীলমাধব উঠিয়া আসিলেন, বলিলেন, কাউকে কিছু না বলে বেরিয়ে পড়লে। মোটর নিয়ে গিয়েছ শুনে ভাবলাম বাসাতেই এসেছ। এখানে এসে দেখি তাও নয়। ভারী ব্যস্ত হয়েছিলাম। জজবাবুর বাড়িতে বিজয় গিয়ে বসে আছে এখন। বেণুধর বলিল, বড্ড মাথা ধরল। ফাঁকায় তাই খানিকটা ঘুরে এলাম। বলে যাওয়া উচিত ছিল বলিয়া নীলমাধব চুপ করিল। ছেলে নিশ্চল হইয়া দাঁড়াইয়া আছে দেখিয়া পুনরায় বলিলেন, তোমার খাওয়া হয়নি? দক্ষিণের কোঠায় খাবার ঢাকা আছে, বিছানা করা আছে, খেয়ে দিয়ে শুয়ে পড়, রাত জাগবার দরকার নেই। ঘরে গিয়া নীলমাধবের ভয়ে ঢাকা খুলিয়া খাবার খানিকটা সে নাড়াচাড়া করিল, মুখে তুলিতে পারিল না। দালানের পিছনে কোথায় কি ফুল ফুটিয়াছে, একটা উগ্র মিষ্ট গন্ধের আমেজ। মিটমিটে আলোয় রহস্যাচ্ছন্ন আধো অন্ধকারে চারিদিক চাহিয়া চাহিয়া মনে হইল ঘর ভরিয়া কে একজন বসিয়া আছে। তাহাকে ধরিবার জো নাই, অথচ তাহার স্নিগ্ধ লাবণ্য বন্যার মতো ঘর ছাপাইয়া যাইতেছে। কোণের দিকে দিললপত্র ভরা সেকেলে বড় ছাপ বাক্সের আবডাল নিবিড় কালো বড় বড় চোখ দুটি অভুক্ত খাবারের দিকে বেদনাহতভাবে চাহিয়া নীরব দৃষ্টিতে তাহাকে সাধাসাধি করিতেছে। আলো নিভাইতেই সেই দেহাতীত ইন্দ্রিয়াতীত সৌন্দর্য অকস্মাৎ বেণুধরকে কঠিনভাবে বেষ্টন করিয়া ধরিল। বাহিরের বৈঠকখানায় কথাবার্তা আরম্ভ হইল। শীতল ঘটক নিঃশ্বাস ফেলিয়া বলিয়া উঠিল, ওরা কপালি, আজ কার মুখ দেখে উঠেছিলি? তারপর চুপ। অনেকক্ষণ আর কথা নেই। শীতল আবার বলিতে লাগিল, অতিশ্রী ছিল মেয়েটা, মনে আছে কর্তাবাবু?
সেই পাকা দেখা দেখতে গিয়ে আপনি বললেন আমার মা নেই, একজন মাকে খুঁজতে এসেছি। আপনার কথা শুনে মেয়েটি কেমন হেসে ঘাড় নিচু করে রইল। নীলমাধব গম্ভীর কণ্ঠে বলিয়া উঠিলেন, থামো শীতল। একেবারেই কথা বন্ধ হইল। দুজনে চুপচাপ। আলো জ্বলিতে লাগিল, আর ঘরের মধ্যে বেণুধরের দুই চক্ষু জলে ভরিয়া গেল। জীবনকালের মধ্যে কোনো দিন যাহাকে দেখে নাই মৃত্যু পথবর্তিনী সেই কিশোরী মেয়ের ছোট ছোট আশা আকাঙ্ক্ষাগুলি হঠাৎ যেন মাঠ, বাড়ি, বাগিচা ও এত রাস্তা পার হইয়া জানালা গলিয়া অন্ধকার ঘরখানির মধ্যে তাহার পদতলে মাথা খুঁড়িয়া মরিতে লাগে। তারপর কখন বেণু ঘুমাইয়া পড়িয়াছে, জানালা খোলা, শেষ রাতে পূর্ব দিগন্তে চাঁদ উঠিয়া ঘর জ্যোৎস্নায় প্লাবিত করিয়া দিয়াছে। দিগন্ত বিস্তারী ভৈরব শান্ত জ্যোৎস্নায় সমুদ্রে ডুবিয়া রহিয়াছে। হঠাৎ তাহার ঘুম ভাঙিল। সঙ্গে সঙ্গে মনে হইল কি একটা ভারী অন্যায় হইয়া যাইতেছে। হঠাৎ বড় ঘুম আসিয়া পড়িয়াছে। কে আসিয়া কতবার ডাকাডাকি করিয়া বেড়াইতেছে। ঘুমের আলস্য তখনও বেণুধরের সর্বাঙ্গে জড়াইয়া আছে। তাহার তন্দ্রা বিবশ মনের কল্পনা ভাসিয়া চলিল। ঠক ঠক ঠক। খিল আঁটা কাঠের কপাটের ওপাশে দাঁড়াইয়া চুপি চুপি এখনও যে ক্ষীণ আঘাত করিতেছে, বেণুধর তাহাকে স্পষ্ট দেখিতে পায়। হাতের চুড়িগুলি গোছার দিকে টানিয়া আনা, চুড়ি বাজিতেছে না। শেষ প্রহর অবধি জাগিয়া জাগিয়া তাহার শান্ত দেহ আর বশ মানে না। চোখের কোণে কান্না জমিয়াছে। একটু আবদারের কথা কহিলে, একবার নাম ধরিয়া ডাকিলে এখনই কাঁদিয়া ভাসাইয়া দিবে। ফিস ফিস করিয়া বধূ বলিতেছে, দুয়ার খুলে দাও, দুয়ার খুলে দাও গো, পায়ে পড়ি। উঠিয়া তাহাকে ডাকিয়া আনার দরকার, কিন্তু মনে যতই তাড়া, দেহ আর উঠিয়া গিয়া কিছুতেই কষ্টটুকু স্বীকার করিতে রাজি নয়। বেণুধর দেখিতে লাগিল বাতাস লাগিয়া গাছের উপরের লতা যেন পড়িয়া যায় ঝুপ করিয়া, তেমনি দোরগড়ায় বধূ পড়িয়া গেল। সমস্ত পিঠ ঢাকিয়া পা অবধি তাহার নিবিড় তিমিরাবৃত চুলের রাশি এলাইয়া পড়িতেছে। বেণুধর দেখিতে লাগিল ক্রমে ফর্সা হইয়া আসে। আম বাগানের ডালে ডালে সদ্য ঘুম ভাঙা পাখির কলরব। ও ঘর হইতে কে কাশিয়া কাশিয়া উঠিতেছে। দিনের আলোর সঙ্গে মানুষের গতিবিধি স্পষ্ট ও প্রখর হইতে লাগিল। বেণুধর উঠিয়া পড়িল। সকালের দিকে সুবিধা মতো একটা ট্রেন আছে, অথচ নীলমাধব নিশ্চিন্তে পরম গম্ভীরভাবে গড়গড়া টানিতেছিলেন। বেণু গিয়া কহিল, 7টা বাজে। বিনা বাক্যে নীলমাধব 2টা টাকা বাহির করিয়া দিলেন। বলিলেন, চাটা তোমরা দোকান থেকে খেয়ে নাও, বাড়ি যাওয়া হবে না। না বলিয়া তিনি গড়গড়ার নল রাখিয়া কি কাজে বাহির যাইবার উদ্যোগে উঠিয়া দাঁড়াইলেন। বেণুধর ব্যাকুল কণ্ঠে পিছন হইতে প্রশ্ন করিল, কবে যাওয়া হবে? এখানে কতদিন থাকতে হবে আমাদের? মুখ ফিরাইয়া নীলমাধব ছেলের মুখের দিকে চাহিলেন।
সে মুখে কি ছিল তিনিই জানেন। ক্ষণকাল মুখ দিয়া তাহার কথা সরিল না। শেষে আস্তে আস্তে বলিলেন, শীতল ঘটক ফিরে না এলে সে তো বলা যাচ্ছে না। অনিত পরেই বৃত্তান্ত জানিতে বাকি রহিল। শীতল ঘটক গিয়াছে তাহিরপুরে। গ্রামটা নদীর আর পারে ক্রোশখানেকের মধ্যে। ওখানে কিছুদিন একটা কথাবার্তা চলিয়াছিল। খুব বনিয়াদি গৃহস্থ ঘরের মেয়ে, কিন্তু ইদানিং কৌলীন্যটুকু ছাড়া সে পক্ষের বিশেষ কিছু সম্বল নাই। অতএব নীলমাধব নিজেই পিছাইয়া আসিয়াছিলেন। বিজয়কে আড়ালে ডাকিয়া সকল আক্রোশ বেণু তাহারই উপর মিটাইল। কহিল, কসাই তোমরা সব। অথচ সে একেবারেই নিরপরাধ। কিন্তু সে তর্ক না করিয়া বিজয় সান্ত্বনা দিয়া কহিল, ভয় নেই ভাই, ও কিছু হবে না। ওর ছুরি তোর বিয়ে, সে কি হয় কখনো? কাকার যেমন কাণ্ড। একটু পরেই দেখা গেল ঘটক হাসি মুখে হনহন করিয়া ফিরিয়া আসিতেছে। সামনে পাইয়া সুসংবাদটা তাহাদিগকেই সর্বাঙ্গে দিল। পাকাপাকি করে এলাম ছোটবাবু। তবু বিজয় বিশ্বাস করিতে পারিল না। বলিল, পাকাপাকি করে এলে? কীরকম? এই ঘন্টা 2-3 আগে বেরুলে, কোনো খবর দেয়া নেই, এর মধ্যে ঠিক হয়ে গেল। শীতল সগর্বে নিজের অস্থিসার বুকের ওপর একটি থাবা মারিয়া কহিল, এর নাম শীতল ঘটক। বুঝলেন বিজয়বাবু, 40 বছরের পেশা এই আমার। কিছুতেই রাজি হয় না। হেন তেন কত কি আপত্তি, ফুস মন্তে সমস্ত করে এলাম বলিয়া শূন্যে মুখ তুলিয়া ফুৎকার দিয়া মন্ত্রটার স্বরূপ বুঝাইয়া দিল। বেণুধর কহিল, আমি বিয়ে করব না। শীতল অবাক হইয়া গেল। সে কেবল অপর দিকের কথাটাই ভাবিয়া রাখিয়াছিল। একবার ভাবিল, বেণুধর পরিহাস করিতেছে। তাহার মুখের দিকে চাহিয়া এদিক ওদিক বার দুই ঘাড় নাড়িয়া সন্নিগ্ধ সুরে বলিতে লাগিল, তাই কখনো হয় ছোটবাবু? লক্ষ্মী ঠাকুরুনের মতো মেয়ে ছবি নিয়ে এসেছি, মিলিয়ে দেখুন। কালকের ও মেয়ে এর দাসীবাদীর যুক্তি ছিল না। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। এর পরের পার্ট নিয়ে খুব শীঘ্রই আবার তোমাদের সঙ্গে দেখা করব। গল্পটি তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। জানালে আমি তাহলে আরও উৎসাহ পাবো গল্প বানানোর জন্য, আরও নতুন নতুন গল্প তোমাদেরকে দেওয়ার জন্য। আর গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়।